নমস্কার শ্রোতা বন্ধুরা, 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আমি আপনাদের সঙ্গে রয়েছি RJ দেবুরপিত। এবং আজকের এই পর্বে আমার সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন তিনি রাজ্যের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু শুধু নয়, সেই সঙ্গে তার কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কিন্তু তিনি বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপও করে থাকেন। আজকের এই পর্বে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন রাজ্যের জনপ্রিয় সামাজিক মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটার বিশ্বজিৎ দাস। দাদা, তোমাকে আকাশবাণী আগরতলায় স্বাগত। নমস্কার। আজকের এত সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাছাড়া তোমার এই অনুষ্ঠানের যারা দর্শকবৃন্দ আছে তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। প্রথমে আমি তোমার থেকে যেটা জানতে চাইব, আমরা যখন কিশোর বয়সে থাকি, ধরো ক্লাস 9, 10, 11, 12, হ্যাঁ, তখন আমাদের ম্যাক্সিমাম যারা ছেলেমেয়েরা রয়েছে তাদের একটা চিন্তা থাকে যে আমরা ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, কিংবা শিক্ষক হব, কিংবা পুলিশের লাইনে আমরা যাব। সেই জায়গায় দাঁড়িয়ে এই সামাজিক মাধ্যমে যে কন্টেন্ট ক্রিয়েশনের বিষয়টা, সেইটা তোমার কবে মাথায় এলো প্রথম? অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েশন মানে এই যে ইউটিউব, ফেসবুক, যেখানে চ্যানেল ক্রিয়েট করা যায় বা এখানে কন্টেন্ট তৈরি করা যায়, যেটা নাকি সামাজিক মাধ্যমে স্প্রেড হয়, তো ওইটার সম্বন্ধে আমি কোনোদিনই অবগত ছিলাম না বা জানতামই না। আমি শর্ট করে বলি, একদম আজকের থেকে প্রায় 2016 আগে, 2016 আমরা যখন গ্রামের বাড়িতে থাকতাম, মানে প্রায় 9 বছর আগের কথা। প্রথম ওইদিকে কেবল লাইন আসে। আচ্ছা, হ্যাঁ, তো তখন দুপুর টাইমটা হতো, ওই সময় বাংলা সিনেমা হতো। তো এই সিনেমা দেখতাম, পাশাপাশি পড়াশোনা। তো টোটালি মাইন্ডটা পুরো ডাইভার্ট হয়ে গেছে যে না, আরে ভাই আমিও হিরো হবো বা সিনেমা, লাইট, ক্যামেরা, ওইসব দিকে নিজের কেরিয়ারটা বানাবো। তো ওই সময় ওই থটটা আসলো। তো যখন আমি মাধ্যমিক পাস করলাম, তো তারপর আমি বাড়িতে বললাম যে আমি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে না, SMPA বলে একটা একাডেমি আছে, ওইটা কলকাতায়। তো ওইখানে বিভিন্ন ট্রেনিং করানো হয়, কিভাবে কথা বলতে হয় বা কিভাবে অ্যাক্টিং করতে হয়, মানে ওভারঅল যা ওই পুরো সেটআপটা রয়েছে। তো আমি বাড়িতে বললাম এরকম আমি কলকাতায় যাব, আমি হিরো হব। তাই আমার মা বাবা একদম ডিসেন্ট, বা তারা এত পড়াশোনা করেনি, তো তাদের মতো অবভিয়াসলি ওই জ্ঞানটা থাকবে না। তো আমার রিলেটিভ আমার মেশুকে ফোন করলো। তো ওনাকে বলার পরে উনি বললো যে আর না, কীভাবে হয়, এরা তো শুধু যারা হিরো হিরোইন আছে তাদের ছেলে মেয়ে, ওই জেনারেশনটাই ওইখানে সাকসেসফুল হয়, আমাদের মতো এটা পসিবল না। তো আমি অনেক কান্নাকাটি করলাম, 6-7 দিন না খেয়ে পর্যন্ত আসছিলাম, তো কোনোই লাভ হলো না। তো এর পরবর্তী সময়ে তখন প্রথম জিওর সিম এসেছিল, মানে ফ্রিতে ইন্টারনেট দেওয়া হতো। ওই সময় কে কার থেকে বেশি ফটো পোস্ট করতে পারে, কত লাইক, কত কমেন্ট, ওই এখনো মনে পড়ে আজকে, মানে ওই দিনের কথাগুলি। তো ওই সময় ফটো ছাড়তাম বা পিকচার তুলতাম। তো ম্যান ভার্সেস ওয়াইল্ডের একটা সিরিজ আসতো ডিসকভারি চ্যানেলে। ওই দাদা কিছুক্ষণ আগে যে বললো অ্যামাজন জঙ্গল, তো আমাদের এখানে একটা পাহাড় আছে যেটাকে গলফ কোর্স বলা হয়। ওইখানে আমি আমার একটা বন্ধু বান্ধব নিয়ে স্কুটির উপর এই চড়ে একটা ফানি একটা ভিডিও বানিয়েছিলাম, ওইটা ফেসবুকে পোস্ট করেছিলাম। প্রায় 1000-2000 ভিউ আসলো তখনকার দিনে, বিশাল। আমি খুব খুশি হলাম। তারপরে ওই একজন দাদা রাহুল নামে, উনি বলেছিল যে তুই ইউটিউব বা ফেসবুকে একটা চ্যানেল খোল, ওইখানে কাজ কর। তো আলটিমেট টাইম ভাবলাম যে যা কিছুই করি না কেন, লোকের পৌঁছানোটা হলো আমার সবচেয়ে মানে মেইন যে মোটিভ। এবার সিনেমা লাইনে হোক, আলটিমেটলি তো আমাকে লোকজনই দেখবে, বা এভাবে হোক আলটিমেটলি যেতে হবে আমার লোকজনের কাছেই। তো ওই একটা থ্রোতে টোটালি কনভার্ট করে আমি এই ক্রিয়েশন জগতে ঢুকলাম আর কি। এবং তারপর থেকেই বিশ্বজিৎ দাস হয়ে গেল আমাদের সবার প্রিয় প্র্যাঙ্ক জোন, তাই তো? প্র্যাঙ্ক জোন কথাটা যখন আমি শুনি মাথায় আসে, বা তোমাকে যখন আমি দেখতে পাই, অটোমেটিক্যালি, জানি না কেন, অটোমেটিক্যালি একটা হাসি মুখের মধ্যে চলে আসে। একটা হাসি, একটা কমেডি বলো, হাস্যকর যে বিষয়টা, সেই থেকে যে আমার দ্বিতীয় প্রশ্নটা, তুমি যখন প্রথম যেটা বলছিলে যে 8-9 বছর আগে শুরু করেছো, তখন এই যে হাসি, লোকেদের হাসাবই কিংবা হাস্যকর ব্যাপারই করব, জনারটা যেটা, অনেক কিছু নিয়ে তো করা যেতে পারে, ব্লগিং আছে, কিংবা গান নিয়ে কিছু করা যেতে পারে, বিভিন্ন ধরনের নাচের ভিডিও পোস্ট করা যেতে পারে। তুমি কেন লোকেদেরকে হাসানোর জন্যই কেন এই জিনিসটা করলে? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমি একটু চঞ্চল টাইপের, ছোটবেলা থেকে, মানে দুষ্টামি, আমার মধ্যে প্রচুর মানে ওই রকম ব্যাপারটা আছে। হ্যাঁ, তো আমার সামনে যেই থাকুক না কেন, মানে প্রত্যেকজনকেই মানে সেইভাবে মাতিয়ে হাসি আনন্দের মধ্যে রাখি। আর বিশেষ করে ওই যে ভিডিওটা যেটা পোস্ট করেছিলাম, তো তারপরে আমি না যাই করে মানে এরকম কিছু করতে হবে যাতে সবাই আনন্দ, হাসি খুশি ওই মেজাজটার মধ্যে আমি সবাইকে রাখতে পারি। দ্যাটস ওয়াই আমি কমেডিটাই চুজ করলাম। আর আমার এই
অলমোস্ট 9-10 বছরের জার্নি। ওই সময়টা থেকে এই সময়টাই অনেকটা কঠিন ছিল, কারণ ভাবতেই পারছো ওই সময়ে ত্রিপুরার মধ্যে থেকে ফেসবুক ইউটিউব কি ছিল কি না, আর অনেকটা ধাপ ছিল। আমার কন্টেন্টটা কিন্তু বেসিক্যালি আজকে যা প্রেজেন্ট যা আছে সেরকম ছিল না। শুরুটা টোটালি ডিফারেন্ট ছিল আজকের তুলনায়। আর ওই সময়টার কথা মনে পড়লে মানে রাত দিনের প্রায়। তুমি যেই কথাটা বললে সেইটা ধরেই একটা প্রশ্ন আমার। তুমি প্রথম যখন শুরু করেছিলে তার থেকে এই মুহূর্তে 2025 প্রায় শেষ হতে চললো, এই জায়গায় কি কি চেঞ্জেস ত্রিপুরার প্রেক্ষাপটে তুমি দেখতে পেয়েছো, এবং আগামী 10 বছরে এই যে এখানের যে ইন্ডাস্ট্রি বলো, ফিল্মের হতে পারে, মিডিয়া ইন্ডাস্ট্রি, কন্টেন্ট ক্রিয়েশনের ইন্ডাস্ট্রি, যেটা মেট্রোপলিটন সিটিজ যেগুলো আছে যেমন কলকাতা, ব্যাঙ্গালোর, মুম্বাই, সেই জায়গার তুলনায় এখানে আমরা শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু ফ্যাক্ট যেটা এখানে সেইভাবে গ্রো করে না। রাইট, কারণগুলো তোমার কাছে কি মনে হয় এবং কিভাবে সেটাকে ঠিক করা যেতে পারে? অ্যাকচুয়ালি মানে যেমন আমি 10 বছর বা 9 বছর আগের কথাটাই বলি, ওই সময় কিছু ছিল না। তো কাজ করতে 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 আজকে মানে এরকম একটা সিচুয়েশন হয়ে গেল না, যে এটা পজিটিভও আছে নেগেটিভও আছে, যে ঘরে ঘরেই এখন সবাই নাকি মানে এটা যেটা আমরা ফ্যাক্ট, আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখি। কিন্তু দুঃখ লাগে কি, মানে এখানে পজিটিভটার থেকে নেগেটিভটা বেশি। মানে আমাদের এখানে হবে না যে তা না, মানে একটু টাইম লাগবে। আর সবচাইতে বড় বিষয় হলো কি, মানে যারাই ক্রিয়েশন যে কোনো কিছু ক্রিয়েশন করুক না কেন, তাদেরকে একটু ভাবতে হবে বলে বস আমি কোথায় থাকছি। আমি ত্রিপুরাতে থাকছি, ঠিক আছে, তো এটা মেট্রোপলিটন সিটি না, আমাদের এখানে পপুলেশনও লিমিটেড, 38-40 লক্ষ। এইবার যদি আমি এটাকে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে তুলনা করি, এবার আমি কি করছি কি দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের একটা ডিস্ট্রিক্ট আর আমাদের একটা ত্রিপুরা মোটামুটি সমান বললেই চলে। তো এবার আমি নেগেটিভ দেই বা পজিটিভ, আমি নেগেটিভটার কথাই বলি। নেগেটিভ কিছু একটা তৈরি করলাম, তো দেখা যাচ্ছে কি ওইখানে প্রচুর পরিমাণে মানুষ, মানে ঘন্টায় ঘন্টায় কিছু ভাইরাল হচ্ছে, নেগেটিভ বলো বা পজিটিভ বলো, মানুষ দেখছে। তো ওইখানে মানে ডিফারেন্সটা কি হচ্ছে, যে মানুষ এত ভিড়ের মধ্যে কোথাও না কোথাও গিয়ে ওই ভিডিওটা মানে একটা সময়ের জন্য স্টপ হয়ে গেছে। এবার আমাদের ত্রিপুরার যে কি হচ্ছে, যে আমি ধরো আমাদের এই কনভারসেশনের মধ্যে এখন একটা ইনসিডেন্ট ঘটলো, তো এটা কেউ একজন পোস্ট করলো, কিছুক্ষণের মধ্যে সারা ত্রিপুরা জেনে গেল। তো আমার মানে আমার থিঙ্কিং অফ ভিউ যেটা বলছে, মানে আমার যেটা চিন্তাধারা, মানে আমি কি করছি আমাকে আগে ভাবতে হবে। একদম এই যে আমার অপোজিটে যাদের কাছে আমি প্রেজেন্টেশনটা তুলে ধরছি, আমি যে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছি, আদৌ কি মানুষ এখানকার নিতে পারবে? নেগেটিভ বলো পজিটিভ নিতে পারবে না কেন? অ্যাকচুয়ালি কিন্তু সবাই কিন্তু ভালো, মানে এখানে কি হচ্ছে, আমরা মানে যাই করছি খুব অল্প সময়ের মধ্যে সবাই দেখে নিচ্ছে। সো যেটা খারাপ সেটা খারাপ, সেটাও ছড়িয়ে ওই ডিফারেন্টটা যখন কেউ বুঝবে না, অটোমেটিক্যালি সোশ্যাল মিডিয়াটা টোটালি ভালো হয়ে যাবে। আর অবশ্যই আমাদের ত্রিপুরার যে প্রচুর ট্যালেন্ট আছে, মানে যা নাকি প্ল্যাটফর্মের জন্য আসতে পারে না সামনে, কিন্তু বর্তমান যুগের সঙ্গে যদি তুলনা দাও তাহলে মানে বুঝতে পারছো আমি কি বলবো। মানে কেউ একটু ওই যে ব্রেন দিয়ে একটু ভাবি যে আসলে কি আমি যেটা করছি এটা কি ভালো না খারাপ, ওই জিনিসটা নেই আর কি। ওই জিনিসটা যেদিন সম্পূর্ণভাবে একদম ঠিকঠাক হয়ে যাবে, আশা করি ত্রিপুরাতে খুব ভালো কিছু হবে। অসাধারণ একটা কথা বললে। এবার একটু অন্য ধরনের প্রশ্ন আসি। তোমার যে সমস্ত ভিডিও তুমি আজ অবধি করেছো, তার মধ্যে থেকে 2-3টে যদি আমি বলি, 1 নম্বর যেটা, এই উত্তর গেটেই মাঝখানে দাঁড়িয়ে স্নান করেছো তুমি, পুরো একদম বালতি দিয়ে, একদম নর্মালি যেভাবে আমরা ঘরে স্নান করে থাকি সেইভাবে স্নান করা থেকে একদিনে কলকাতা ঘুরে আসা, তাও বিভিন্ন ধরনের পোশাক সেজে, সেই থেকে আমার একটা প্রশ্ন, এই যে একটা হিন্দি একটা গান রয়েছে, कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना, छोड़ो इन बेकार की बातों को कहीं बीत ना जाए रहना। মানুষের একটা ভয়, ক্যামেরার সামনে একটা ভয় আছে, বা স্টেজ ফিয়ার একটা হয়। তারা হয়তো নিজেরা কথা বলছে বা নিজেরা খুব সুন্দর কথা বলে, বিশেষ করে যুব সমাজ যারা রয়েছে খুব সুন্দর কথা বলে, কিন্তু যেই ক্যামেরার সামনে তারা যায় তারা একদম মানে তাদের হারিয়ে যায়, নার্ভাসনেস হয়ে যায়, এবং এটা সাইকোলজিক্যাল বিহেভিয়ার, এটা নর্মাল ন্যাচারাল। সেই জায়গায় প্রথম যে প্রশ্নটা, এই যে ক্যামেরার ফিয়ার বলো বা স্টেজ ফিয়ার বলো, এইটাকে কিভাবে তুমি উত্তরেছো 1, এবং 2 নম্বর, যারা নতুনভাবে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানাতে চায় তাদের যদি এই সমস্যাটা থাকে, তারা কিভাবে এই জিনিসটা উত্তরবে? এখন আমার সঙ্গে নতুন যারা ভিডিও করতে চায়, এটা ডিপেন্ড করে যে তুমি কি করবে। আচ্ছা, ব্লগিং হলে ব্লগিং, কেউ এখন কি হয়, মানে আগে ওই একটা সময় ছিল যে আমার মধ্যে ট্যালেন্ট আছে বাট আমি কিছু করতে পারছি না, কারো ওইখানে যেতে হয় ওইখানে যেতে হয়। বাট এখন সোশ্যাল মিডিয়াটা এমন একটা মানে পাওয়ারফুল ইয়ে হিসাবে, মানে হ্যাঁ,
যে তোমার কাছে যদি অনেস্ট কোনো কিছু ট্যালেন্ট থাকে, এবার হোক তুমি ভালো ড্রয়িং করো, ভালো আবৃত্তি বলতে পারো, ভালো গান করো, তুমি সোশ্যাল মিডিয়াতে যদি এটা নিজের মতো করে প্রেজেন্টেশন করো, লোকের ভালো লাগবে, অটোমেটিক্যালি এটা হয়ে যাবে, যেটা আমরা দেখছি ছড়ে যাবে একদম। এবার ওই ভিডিও করার যে বললো যে আমার মতো কীভাবে করবো, তো এটা আমি কি বলবো, আমার কিন্তু কন্টেন্টটা টোটালি এরকম ছিল না। আগে স্টোরি তৈরি করতাম, তারপর রিসেন্টলি যে আমি আমার চ্যানেলের নামটা যে দিলাম প্র্যাঙ্ক জোন, প্র্যাঙ্ক কথাটাও ওইখান থেকে আসলে যে আমি মানুষকে হাসাবো, এটার ওয়ার্ডটা কী হতে পারে, প্র্যাঙ্ক বা এরকম একটা ফানি টাইপ অফ জোন মনে একটা জায়গার মধ্যে। তো তখন কি করতাম আমি, যে মানুষকে কেউ একটা পার্সোনাল সময় কাটাচ্ছে বা কোথাও কিছু করছে, আমি এখানে গিয়ে বিরক্ত করতাম, লাইক ইন দ্য সেন্স আর কিছু একটা আচানক কিছু করলাম। তো একটা সময় ভাবলাম যে না, এটা তো আমি বিরক্ত করছি লোকজনকে, এটা কোনোভাবে এন্টারটেন হয় না। আমি কোনো একটা মানুষ তার পার্সোনাল সময় কাটাচ্ছে বা কেউ কোনো কিছু নিয়ে ডিসকাস করছে, ইম্পর্টেন্ট কথাবার্তা বলছে, তো ওইখানে গিয়ে আমি এখানে কাবাব মে হাত দিয়ে, ওইটা কোনোভাবেই এন্টারটেনমেন্ট মানে বলাই যায় না। তো এক ধরনের মানে আমি এদেরকে হ্যারাসমেন্ট করছি। তো তার পরবর্তী সময়ে আমি ভাবলাম যে না, অনেক হলো, এরকম হবে না, কিছু করতে হবে। কি করতে হবে না, আমি এমন কিছু করব যাতে আমার কাউকে কোনো কিছু বলতে না হয়, কাউকে কোনো কিছু ডিস্টার্ব না করতে হয়, যা করব নিজের উপরে করব, একটা কনসেপ্ট নিয়ে রাস্তায় দিয়ে বেরোবো। সেইটা থেকেও কিন্তু মানুষ হাসছে, হ্যাঁ প্রচুর হাসছে একদম। তার মানে আবার এই না যে আমাকে সবাই ভালোবাসবে, 10 জনের মধ্যে 2 জন ভালো নাই লাগতে পারে। এই যে কথাটা বললে, এইটা থেকেই আমি এক্ষুনি করলাম বলে প্রশ্নটা তোমায়। আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করি, সামাজিক মাধ্যমে কাজ করি, ভালো জিনিস যেমন থাকবে, সব কিছুরই একটা খারাপ জিনিস থাকে, যেটাকে সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক মাধ্যমের ভাষায় বলি আমরা ট্রোলিং। এই যে ট্রোলিংটা, সেটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করো যখন রাস্তা দিয়ে যখন যাও? যদি ভালো তো অবশ্যই অনেকে বলে, এমন কি এখন অবধি হয়েছে যে কেউ একটু খারাপ কিছু বললো, বা তুমি সেটাকে কিভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করো? না, এরকম ফেস টু ফেস কারোর এখন অবধি সাহস হয় না বলতে, বাট এটা শুনেছি, ধর পাস হয়ে গিয়েছি, কিছু একটা বললো, ফিরে তাকালাম, দাদা ভালো আছো, নিজের মনকে কি করে মানে এরকম। আমি প্রথম তো মানতে পারতাম না, আরে কি মানে কোনোভাবে নিতে পারতাম না, কমেন্ট ডিলিট করে দিতাম বা রিপ্লাই দিতাম, এই আর্গুমেন্টস। তো একটা সময় মানে এটা একটু ফেস করতে হলো, তারপরে যে ভাবলাম যে না, আর লোক তো বলবি, আমি ওই কে আমাকে ভালো বলছে, আমি ওই কমেন্টটা আমি ক্যাচ করি, এটা নিয়ে মোটিভেট হই। হ্যাঁ, তো দেন ধীরে ধীরে এখন হলো কি, মানে 1000 কমেন্টের মধ্যে 50 খানা এইসব তো থাকবেই, ভালো যেমন আছে খারাপ তো আছেই। এবার একদম ডিরেক্ট একটা প্রশ্ন, তুমি যদি সামাজিক মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটর না হতে, তাহলে কি হতে? কোন প্রফেশনে তুমি যেতে? বর্তমান যুগে দাঁড়িয়ে মানে আমি পলিটিশিয়ান হতাম। পলিটিশিয়ান? হ্যাঁ, এটা আমার রিসেন্ট 5-6 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। কারণ আমার মধ্যে একটা কি আছে জানো তো, মানে আমি খুব ভালোবাসি মানুষকে হেল্প করতে। আমি কোনোদিন কাউকে কিছু বলিনি, ইভেন কি মানে আজকে আমার ফাইন্যান্সিয়াল দিক খুবই খারাপ, একদম খারাপ। মানে আমি এখন আমার বাবার উপরে চলি, ঠিক আছে, আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনের জগতে যা কিছু আর্নিং করেছি সব কিছু আমি মানুষের জন্য আবার ইয়ে করে দিয়েছি, বা আমার নিজের কন্টেন্টের উপরে। কিছুদিন আগে যে ত্রিপুরায় বন্যা হলো, সেটা আমরা দেখতে পেয়েছি তুমি কতটা মানুষকে সাহায্য করতে। বাট আমি কোনোদিন শো অফ করিনি, বাট ওই যে মানুষকে ওই করতে এখন কি হলো কি, এখনো মানুষের ওই সেই চাহিদাটুকু, আমার ইনবক্স যদি এখন তোমাকে খুলে দেয়, দাদা আমার এরকম সমস্যা এরকম সমস্যা, বাট একটা জায়গায় গিয়ে আমি পারি না। আবার এক সময় আমার লজ্জা লাগে যে আমাকে এত মানুষ দেখে চিনে, ক্রিয়েটর, আমি যদি কারোর হয়ে যে একটা লড়াই করবো যে এটা, বাট কোথাও না কোথাও। তো ওই পরিপ্রেক্ষিতে আমার মানে এখন আমার বর্তমানে যে আমার লাগে যে না, আমি পলিটিশিয়ান হলেও তো ভালো হতো, কারণ আমি খুব ভালোবাসি মানুষকে সাহায্য করতে। আমি জানি না কেন এটা আমার কি, বাট ওটা আমার ভিতর থেকেই। তো এটা আমি প্রেজেন্ট 5-6 বছরের নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, এটা নেগেটিভলি কেউ নেবেন না, বাট আমি মানুষের পাশে থাকতে চাই, মানুষের হেল্প করতে খুব ভালোবাসি। এটা আমার আলাদা একটা প্রিয়, হয়তো নিজের সবটুকু শেষ করে দিয়েও একটা মানুষের পাশে আমি সবসময় দাঁড়িয়ে থাকতে চাই। ওটা আমার মধ্যে ভাই, এটা জানি না, গড গিফট হয়তো। তো এর জন্য আমার বাড়ি থেকেও বলে, আমার মাও বলে কি হলো, এই এত কিছু করে মানুষের জন্য করে, দিন শেষে তো তোকেরই। আমি না, দেখো হবে কিছু না কিছু, ওই উপরে যাওয়ার পরে হয়তো একটা কিছু পাবো, এইটাই। অসাধারণ কিছু কথা বললে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার সবচেয়ে প্রিয় সামাজিক মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটর কে? ইন্ডিয়ার হতে পারে, ত্রিপুরার হতে পারে, বা তুমি কার থেকে, কে তোমার ইন্সপিরেশন বলতে পারো? ইন্সপিরেশন আমি বললাম না, আমি ফেসবুক, ইউটিউব, কন্টেন্ট ক্রিয়েশন বা যে চ্যানেল ফ্যানেল ওইগুলি সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমার মেন গোল ছিল যে না, আমি সিনেমা, লাইভ ক্যামেরা, একজন সেরকম না আমার কেউ নেই, বাট আমার একটা
হিরো আছে, অভিনেতা আছে, বাট আমি তার নামটা বলতে চাই না এখন ভাই, প্লিজ। আমি যেদিন ওর সঙ্গে দেখা করতে পারবো ওই দিন আমি রিভিল করে দিচ্ছি। একদম একদম কোনো অসুবিধা নেই। যেটা বলছিলাম যে সামাজিক মাধ্যমের প্রিয় কেউ আছে যে যার ভিডিও দেখতে ভালো লাগে, বঙ্গাই হতে পারে, যে কেউ এমন কেউ আছে, এমন এক দুজন? ত্রিপুরার হতে পারে, ত্রিপুরা হতে পারে, ভারতেরও হতে পারে, ভারতের বাইরেরও হতে পারে, কোনো অসুবিধা নেই। ত্রিপুরা বাইরের হলে অসুবিধা নেই। আমি বঙ্গের ভিডিও ভালো লাগে, আমি হয়তো হালকা হালকা বুঝতে পারছি তারপরে আবার কেন ত্রিপুরার কথা বলতে চাইছি। তারপরে আবার কি বলে সিনেমা আছে তারা, ওই বাংলা ক্রিয়েশন আছে মৃন্ময়, ভালো লাগে ওদের দেখি। আচ্ছা আচ্ছা, আমরা প্রায় একেবারে শেষের দিকে চলে এসেছি আজকের এই পর্বের। আচ্ছা, শেষ যে একটা প্রশ্ন থাকবে, নতুন যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চায়, বিশেষ করে যুব সমাজ যারা রয়েছে, আমাদের মতো যারা, আমরা যারা রয়েছি, আমাদের মতো যারা এই কন্টেন্ট ক্রিয়েশনের লাইনে আসতে চায় সামাজিক মাধ্যমে, প্রথম হচ্ছে কি করে তাদের পরিবারকে মানাবে? কারণ কি প্রথমেই যে এই যে ডাক্তার ইঞ্জিনিয়ার এই লাইন থেকে বেরিয়ে অন্য কিছু করা, ভাই আমি প্রেজেন্ট টাইমে যদি বলি যে পরিবারকে কিভাবে মানাবে, তুমি লক্ষ্য করো কি না পরিবারের মানুষজন এখন রিল ফিল্ম বানায় বা ভিডিও বানায় ভাই, এটা ফেক। আমি সবার কাছে রিকোয়েস্ট করব, ওই গার্জিয়ান গুলো যারা আছে ওরা যেদিন বুঝবে সবচাইতে মনে হয় বেস্ট হবে ভাই। এই জন্যই ওইটা মানে সিরিয়াসলি আমি শুধু আমাদের রাজ্যের কথাটা বলছি, আমি বহিরাজ্যের কথা বলছি না। একদম একদম। হ্যাঁ, আর বাকি রইলো মানে যারা আসতেছে তাদের উদ্দেশ্যে কি বলবো, একদম একদম। দেখো করো, আমাদের এখানে কি হয় মেইন থটটা কি, মানে আরে ওই রকম ভিডিওগ্রাফার বা ওই রকম ক্রিয়েটর এই করে নিচ্ছে, ওই টাকা কামাচ্ছে, ওই করছে। অ্যাকচুয়ালি তোমরা জানো আর কি না, 10%-এর মধ্যে 8% এগুলা শো অফ থাকে, ঠিক আছে? তো যেমন আমি আমার জার্নির সম্বন্ধে বলি, আমি টাকা আসতো বা রেভিনিউ এদিকে আর্ন করে আমি জানতামই না। আমার 50-60 হাজার ফলোয়ার হয়ে গেছিলো তো সেই সময়, আজকেতে আর 6-7 বছর আগে ফেসবুকে, তখন 10,000 হলে মনিটাইজেশন অন হতো, আমি জানতামই না। আচ্ছা আচ্ছা। তো ওই যে আমার মধ্যে একটা ছিল যে না আমি মানুষের কাছে পৌঁছাতে হবে বা আমার এই জিনিসটা ভালো লাগে, সিনেমার দিক থেকে হলো না কি হলো, আমি এই দিক দিয়ে করি। তো যার কাছে যে ট্যালেন্টটা আছে ভাই, একদম মানে ক্লিনেস্ট ভাবে প্রেজেন্টেশন করে, স্বচ্ছতা সহ হবে, এটাই। অসংখ্য ধন্যবাদ তোমাকে আজকের এই পর্বে থাকার জন্য। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ তোমরা শুনছিলে 101.6 মেগাহার্টজে এফএম উজ্জয়ন্তে। আজকের এই পর্বে আমার সঙ্গে ছিল রাজ্যের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বিশ্বজিৎ দাস দাদা।